প্রিলিমিনারি কিছু কনসেপ্ট যেগুলো আমাদের অবশ্যই খুব জানা দরকার, কিন্তু সেভাবে হয়তো আমাদের সেগুলো নলেজের মধ্যে থাকে না। সেরকমই একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যার নাম হচ্ছে হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিস একটা ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা আমার জানা খুবই দরকার, কারণ হেমাটোলজিতে নিয়ে আমরা কাজ করি। আর হেমাটোলজির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে হেমাটোপয়েসিস। এখন এই হেমাটোপয়েসিস যদি সংজ্ঞা কিছু আমরা দেখতে চাই যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হেমাটোপয়েসিস, তাহলে আমরা দেখতে পাবো হেমাটোপয়েসিস মানে হচ্ছে ফরমেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড ডিফারেন্সিয়েশন অর ম্যাচুরেশন অফ ব্লাড সেলস। মানে আমাদের যে ব্লাড সেলসগুলো আছে, ডাব্লিউবিসি, আরবিসি এবং প্লেটলেটস, এই যে ব্লাড সেলগুলো তৈরি হওয়ার যে পদ্ধতি, তাদের ফরমেশন, তৈরি, ডেভেলপমেন্ট এবং তাদের ম্যাচুরেশন, এই পুরো প্রসেসটাকেই একসঙ্গে বলা হয় হেমাটোপয়েসিস। এখন এই হেমাটোপয়েসিস মানে তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্লাড সেল তৈরি হওয়ার যে প্রসেসটা, সেটাই হচ্ছে হেমাটোপয়েসিস, একদম বাংলায়। এখন এই যে হেমাটোপয়েসিস হচ্ছে, এর কিছু স্টেজ আছে। মানে আমাদের বাচ্চা মায়ের পেটে আসা থেকে একদম জন্ম নেওয়া পর্যন্ত বিভিন্ন স্টেজে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সাইটে আমাদের এই হেমাটোপয়েসিসটা ঘটে থাকে। সেগুলোকে বলা হয় স্টেজ অফ হেমাটোপয়েসিস। তাহলে স্টেজ আমরা দেখব যে কখন কোন স্টেজে কোন জায়গা থেকে হেমাটোপয়েসিস হয়, মানে ব্লাড সেল তৈরি হয়। ফার্স্ট হচ্ছে ডিউরিং দ্য ফার্স্ট 3 উইকস, মানে বাচ্চা যখন মায়ের পেটে আসে তার প্রথম দিন থেকে শুরু করে ফার্স্ট 3 উইকস, এই প্রথম 3 উইক কোথায় হয় হেমাটোপয়েসিস? এই প্রথম 3 উইক বাচ্চার যে ইয়ক স্যাক থাকে, সেই ইয়ক স্যাকের মধ্যে কিন্তু হেমাটোপয়েসিস দেখা যায়। কোথায় দেখা যায়? ইয়ক স্যাকের মধ্যে। এরপর 3 উইকের পর থেকে 3 মাস পর্যন্ত প্রায় ইয়ক স্যাকের মধ্যেই চলে। আফটার 3 মান্থস, যখন ইন্ট্রা ইউটেরাইন লাইফ অফ দ্য ফিটাস যখন 3 মাসের বেশি হয়ে যায়, আফটার 3 মান্থস, তখন কিন্তু সেটা লিভারে, স্প্লিন এবং লিম্ফ নোড, লিভার, স্প্লিন এবং লিম্ফ নোডস, এই 3 জায়গা থেকে কিন্তু হেমাটোপয়েসিস চলতে থাকে। এরপর যখন আমার জেস্টেশনের এজ যখন আমার আফটার 4 মান্থস, মানে 4 মাস যখন হয়ে গেল, এই 4 মাসের পর থেকে আমার যে হেমাটোপয়েসিস, সেই হেমাটোপয়েসিসটা কিন্তু বিএম মানে যে বোন ম্যারোতে শুরু হবে। ঠিক আছে, বোন ম্যারোতে আমার 4 মাসের পর থেকে কিন্তু বোন ম্যারোতে হেমাটোপয়েসিস বা ব্লাড ফর্মেশন শুরু হয়। তার সঙ্গে পার্সিয়ালি আমার লিভার, স্প্লিন এবং লিম্ফ নোড এগুলোতেও চলতে থাকে, কিন্তু মেজর পোর্শন যেটা, সেটা আমার বোন ম্যারোতে তৈরি হয়। তার সঙ্গে কিছুটা পোর্শন আমার লিভার, স্প্লিন এবং লিম্ফ নোডেও তৈরি হয়, যেটা আমার আফটার 3 মান্থস হচ্ছিলো, সেটা 4 মান্থস পরেও কিন্তু অল্প কিছু আমার এই লিভার, স্প্লিন এবং লিম্ফ নোডের মধ্যে চলতে থাকে। আর মেজর পোর্শনটা কিন্তু আমার বিএম মানে বোন ম্যারোতে আমার শুরু হয়ে যায় হেমাটোপয়েসিস। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? ফার্স্ট 3 উইকস ইয়ক স্যাক, আফটার 3 মান্থস লিভার, স্প্লিন, লিম্ফ নোড, আফটার 4 মান্থস বোন ম্যারো, তার সঙ্গে লিভার, লিম্ফ নোড এবং স্প্লিন। ঠিক আছে, এরপর যখন বেবি ফুল টার্ম হয়ে যায়, ফুল টার্ম বেবি মানে ঠিক জন্মের আগে পর্যন্ত, ঠিক আছে, তখন বাচ্চাটার হেমাটোপয়েসিস শুধুমাত্র আমার চলবে বোন ম্যারোতে, আদার্স অন্য কোনো জায়গায় চলবে না, শুধুমাত্র বোন ম্যারো থেকেই আমার ব্লাড সেল ফরমেশন হবে। তাহলে আশা করি বোঝা গেছে যে কোন কোন স্টেজে কোন কোন সাইট থেকে আমার হেমাটোপয়েসিস ঘটে থাকে। ফার্স্ট 3 উইকস ইয়ক স্যাক, যখন 3 মাস হয়ে গেল বাচ্চার বয়স, মানে ইন্ট্রা ইউটেরাইন লাইফ, বাচ্চার বয়স বলতে ইন্ট্রা ইউটেরাইন লাইফ মানে যখন মায়ের পেটের মধ্যেই আছে, তখন আফটার 3 মান্থস সেটা লিভার, স্প্লিন এবং লিম্ফ নোডে হয়। আফটার 4 মান্থস আমার বোন ম্যারো এবং তার সঙ্গে লিভার, লিম্ফ নোড এবং স্প্লিন পার্সিয়ালি চলতে থাকে। আর যখন বাচ্চারা ফুল টার্ম বেবি হয়ে যায়, ফুল টার্ম বেবি, তখন কিন্তু তার হেমাটোপয়েসিস একমাত্র বোন ম্যারোতেই হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখতে পেলাম যে মেনলি 3টে জায়গাতে আমাদের হেমাটোপয়েসিস দেখা যাচ্ছে। কোথায় কোথায়? বোন ম্যারো, তার সঙ্গে লিভার, স্প্লিন, লিম্ফ আর হচ্ছে ইয়ক স্যাক। এখন এই যে বোন ম্যারোতে যে হেমাটোপয়েসিসটা হয়, সেইটাকে বলা হয় মেডুলারি হেমাটোপয়েসিস। কি? মেডুলারি হেমাটোপয়েসিস। আর বাকি যে জায়গাগুলো আছে, ইয়ক স্যাক বা লিভার, স্প্লিন, লিম্ফ নোড, এইগুলোকে বলা হয় এক্সট্রা মেডুলারি হেমাটোপয়েসিস। তাহলে আমার মেডুলারি হেমাটোপয়েসিস এবং এক্সট্রা মেডুলারি হেমাটোপয়েসিস সম্পর্কে একটা আইডিয়া নিশ্চয়ই পাওয়া গেছে যে বোন ম্যারোতে যখন আমার হেমাটোপয়েসিস হবে, সেটা হয় মেডুলারি হেমাটোপয়েসিস।
আর বোন ম্যারো ছাড়া যখন লিভার স্প্লিন বা লিম্ফ নোডের মধ্যে হেমাটোপয়েসিস হয় তখন সেটাকে বলা হয় এক্সট্রা মেডুলারি হেমাটোপয়েসিস। এখন কোনো একটা বাচ্চার ক্ষেত্রে যে বাচ্চাটা হয়তো ফুল টার্ম বেবি, সে বাচ্চা জন্ম হওয়ার পরেও বা জন্মের পরেও আমরা যদি দেখি যে তার বোন ম্যারো ছাড়াও লিভার স্প্লিন এবং লিম্ফ নোডগুলো কিন্তু ইনভলভ আছে হেমাটোপয়েসিসের ক্ষেত্রে, তাহলে সেটা কিন্তু নর্মাল কোনো ফেনোমেনন নয়, সেটাকে বলা হয় একটা প্যাথোলজিক্যাল ফেনোমেনন, মানে সেটা একটা রোগ। এরকম রোগ আমরা কোন রোগের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বোন ম্যারো ছাড়াও অন্যান্য জায়গা থেকে হেমাটোপয়েসিস ঘটে থাকে? একটা উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে থ্যালাসেমিয়া বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে, সেটাকে বলা হয় হেপাটোস্প্লিনোমেগালি। এই হেপাটোস্প্লিনোমেগালি মানে হচ্ছে বাচ্চাটার থ্যালাসেমিয়া হওয়ার কারণে তার যে ব্লাড সার্কুলেশনে ব্লাডের পরিমাণ কমে যায়, যার ফলে কি হয়, যখনই ব্লাডের পরিমাণ সার্কুলেশনে কমে যায় তখনই সেটা বোন ম্যারো সেটাকে কম্পেনসেট করতে পারে না। মানে বোন ম্যারোতে যে হারে হেমাটোপয়েসিস ঘটছে বা যে হারে ব্লাড সেল তৈরি হচ্ছে, সেই হারে তৈরি হওয়ার ফলেও যখন তার ব্লাড সার্কুলেশনে তার ঘাটতি তাকে কম্পেনসেট করতে পারে না, তখন কি হয়, বাচ্চার লিভার স্প্লিন কী করতে শুরু করে, হেমাটোপয়েসিস শুরু করে, ব্লাড ফর্মেশন শুরু করে। এর ফলে কি হয়, লিভার এবং স্প্লিনের সাইজ অনেকটা বেড়ে যেতে পারে। সেই অবস্থাটাকে বলা হয় হেপাটোস্প্লিনোমেগালি। এটা থ্যালাসেমিয়ার বাচ্চাদের ক্ষেত্রে, থ্যালাসেমিয়ার পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু হেপাটোস্প্লিনোমেগালি দেখা যায়। হেপাটোস্প্লিনোমেগালির কারণ কি? হেপাটোস্প্লিনোমেগালির কারণ হচ্ছে এক্সট্রা মেডুলারি হেমাটোপয়েসিস। বোঝা গেল? তাহলে ফুল টার্ম বেবি বা তার পরের স্টেজে যদি দেখা যায় যে বাচ্চার বা সেই কোনো একটা পার্সনের হেমাটোপয়েসিস বোন ম্যারো ছাড়াও আরও স্প্লিন বা লিভার থেকেও হচ্ছে হেমাটোপয়েসিস, তখন আমরা সেটাকে বলবো এক্সট্রা মেডুলারি হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিস সম্পর্কে বা হেমাটোপয়েসিসের যে প্রসিডিওরটা আছে বা যে সিরিজটা আছে সেটা আমাদের জানতে গেলে প্রথমে যে একটা সেল সম্পর্কে জানতে হয়, যার নাম হচ্ছে স্টেম সেল। কি? তার নাম হচ্ছে স্টেম সেল। এই স্টেম সেল হচ্ছে মোস্ট একটা প্রিমিটিভ সেল, যে সেলটা থেকে কিন্তু আমার সমস্ত ব্লাড সেল তৈরি হয়। আরবিসি হোক, ডাব্লিউবিসি হোক, প্লেটলেট হোক, যাই হোক, সমস্ত ব্লাড সেল কিন্তু আমার তৈরি হয় একটা প্রিমিটিভ সেল থেকে, যে সেলটার নাম হচ্ছে স্টেম সেল। তাহলে স্টেম সেল কি? হোয়াট ইজ স্টেম সেল? সেটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে একটা লাইনে জানা আমাদের সম্ভব যে হোয়াট ইজ স্টেম সেল। স্টেম সেলস আর দোজ হুইচ হ্যাভ অ্যান ইউনিক প্রপার্টি। যে স্টেম সেল হচ্ছে এমন একটা সেল যার একটা ইউনিক একটা প্রপার্টি আছে। সেই প্রপার্টিটা কি? সেই প্রপার্টিটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন। কি? অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাসিমেট্রিক্যাল ডিভিশনটা কি? সেল ডিভিশন দুইভাবে হয়, একটা হচ্ছে সিমেট্রিক্যাল সেল ডিভিশন আর একটা বলে অ্যাসিমেট্রিক্যাল সেল ডিভিশন। তাহলে সিমেট্রিক্যাল সেল ডিভিশনটা কি সেটা আগে জানি। যদি একটা এরিথ্রোব্লাস্ট থাকে, আমি ধরে নিচ্ছি এটা একটা এরিথ্রোব্লাস্ট, এই এরিথ্রোব্লাস্ট যদি ডিভিশন হয়, এই সেলটা যদি ডিভিশন হয়, এই সেলটার সেল ডিভিশনের ফলে আমার দুটো কিন্তু আমার এরিথ্রোব্লাস্ট তৈরি হবে। দুটোই কিন্তু আমার এরিথ্রোব্লাস্ট, একটা এরিথ্রোব্লাস্ট থেকে দুটো আলাদা আলাদা এরিথ্রোব্লাস্ট তৈরি হয়। এই প্রকার যে সেল ডিভিশনগুলো হয় এটাকে বলা হয় সিমেট্রিক্যাল সেল ডিভিশন। এখন আমরা দেখতে তাহলে অ্যাসিমেট্রিক্যাল সেল ডিভিশনটা কি? অ্যাসিমেট্রিক্যাল সেল ডিভিশন মানে হচ্ছে, সাপোজ এটা একটা স্টেম সেল, এই স্টেম সেলটা যখন ডিভিশন হবে, এই সেলটা যখন সেল ডিভিশন হবে, এ কিন্তু এর মতো দুটো এরিথ্রোব্লাস্ট তৈরি করবে না বা দুটো স্টেম সেল তৈরি করবে না। এ কি করবে? একটা স্টেম সেল তৈরি করবে আর তার সঙ্গে আলাদা একটা এরিথ্রোব্লাস্ট বা মাইলয়েড সিরিজ বা লিম্ফয়েড সিরিজে অন্য একটা সেল তৈরি করবে। ঠিক আছে? তাহলে এ আলাদা আলাদা দুটো, এ যেমন একটা স্টেম সেল থেকে একটা এরিথ্রোব্লাস্ট থেকে দুটো আলাদা এরিথ্রোব্লাস্ট তৈরি করছিল। এ কিন্তু স্টেম সেল কী করছে? দুটোই কিন্তু স্টেম সেল তৈরি করছে না, একটা স্টেম সেল তৈরি করছে নিজের জন্য, নিজের পপুলেশনটাকে ঠিক রাখার জন্য, আর তার সঙ্গে কিন্তু অন্য একটা সেল তৈরি করছে যেটা আমার হচ্ছে এরিথ্রোব্লাস্ট হতে পারে বা মাইলয়েড বা লিম্ফয়েড সিরিজের কোনো একটা সেল হতে পারে। এই প্রকার যে সেল ডিভিশনটা, এটাকেই বলা হয় অ্যাসিমেট্রিক্যাল সেল ডিভিশন। আর এটা হচ্ছে স্টেম সেলের একটা ইউনিক প্রপার্টি। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে সিমেট্রিক্যাল সেল ডিভিশন, অ্যাসিমেট্রিক্যাল সেল ডিভিশন সম্পর্কে। তাহলে এটাই ছিল স্টেম সেল সম্পর্ক নিয়ে আলোচনা। কারণ স্টেম সেল থেকে কিন্তু সমস্ত সেল তৈরি হয়। পরে যখন আমি দেখাবো ছকের মাধ্যমে, তখনই দেখতে পাবো যে স্টেম সেল ইজ দ্য প্রিমিটিভ সেল ফর দ্য হেমাটোপয়েসিস। এখন আমরা যদি হেমাটোপয়েসিসের একটা আউটলাইন দেখি, যে স্টেম সেল থেকে কিভাবে আস্তে আস্তে ম্যাচুরেশনের মাধ্যমে আমার বিভিন্ন রকম ব্লাড সেলগুলো তৈরি হয়, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমে আছে স্টেম সেল। আমি আগেই বলেছিলাম স্টেম সেল হচ্ছে প্রিমিটিভ সেল, যেটা থেকে বাকি সমস্ত আমাদের ব্লাড সেল তৈরি হয়। তাহলে প্রথমে আছে স্টেম সেল।
স্টেম সেল তাহলে প্রথমে ভাগ হয়ে কী তৈরি করবে, একটাকে বলা হয় মায়োলয়েড সিরিজ, লিম্ফয়েড সিরিজ, আর একটাকে বলা হয় মায়োলয়েড সিরিজ। ঠিক আছে, এই লিম্ফয়েড সিরিজ থেকে কী হবে, পরবর্তীকালে আমার লিম্ফয়েড সিরিজের থেকে 3 রকমের সেল তৈরি হয়, সবগুলোই কিন্তু লিম্ফোব্লাস্ট। এটাও লিম্ফোব্লাস্ট, এটাও লিম্ফোব্লাস্ট এবং এটাও লিম্ফোব্লাস্ট। একটা লিম্ফোব্লাস্ট থেকে তৈরি হবে এনকে সেল বা এটাকে বলা হয় ন্যাচারাল কিলার সেল। ঠিক আছে, আর একটা লিম্ফোব্লাস্ট থেকে তৈরি হবে প্রি টি সেল। প্রি টি আমরা জানি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট হয়, কিন্তু এখানে কিন্তু একদম ফুল ফ্লেজেড ম্যাচিওর্ড কিন্তু লিম্ফোসাইট তৈরি হয় না, আমার প্রি টি সেল তৈরি হয়, প্রি টি লিম্ফোসাইট তৈরি হয়। ঠিক আছে, আর একটা লিম্ফোব্লাস্ট থেকে কী তৈরি হয়, প্রি বি সেল, মানে প্রি বি লিম্ফোসাইট সেল। ঠিক আছে, তাহলে এটা আমার গেল লিম্ফয়েড সিরিজ। তাহলে লিম্ফয়েড সিরিজ থেকে মেনলি আমার লিম্ফোসাইট তৈরি হয়, তার সঙ্গে তৈরি হয় ন্যাচারাল কিলার সেল, আর আমার তৈরি হয় ডেনড্রাইটিক সেল। ঠিক আছে, এগুলো আমার লিম্ফয়েড সিরিজ থেকে তৈরি হয়। এরপরে আমরা আসবো মায়োলয়েড সিরিজ। মায়োলয়েড সিরিজ কি, মায়োলয়েড সিরিজে অনেকগুলো ঘটনা কিন্তু একসাথে ঘটে, আমি একটা একটা করে বলছি। মায়োলয়েড সিরিজের প্রথম যেটা তৈরি হয় সেটা বলা হয় প্রো মনোব্লাস্ট। এই প্রো মনোব্লাস্ট থেকে আমার তৈরি হয় মনোসাইটস। প্রো মনোব্লাস্ট বা প্রো মনোসাইট থেকে আমার তৈরি হয় মনোসাইট। ক্লিয়ার? এরপর আমার তৈরি হয় প্রি মাস্ট সেল। এই প্রি মাস্ট সেল থেকে আমার তৈরি হয় মাস্ট সেল। এরপরে আমার এই যে মাইলোব্লাস্ট, মাইলোয়েড সিরিজ থেকে তৈরি হয় কি মাইলোব্লাস্ট। এই মাইলোব্লাস্ট আবার 3 রকমের হয়। কি কি? একটাকে বলা হয় ব্যান্ড বেসোফিল, একটাকে বলা হয় ব্যান্ড ইওসিনোফিল, আর একটাকে বলা হয় ব্যান্ড নিউট্রোফিল। তাহলে মাইলোব্লাস্ট কটা ভাগে ভাগ হলো? 3টে, ব্যান্ড বেসোফিল, ব্যান্ড ইওসিনোফিল, আর একটা ব্যান্ড নিউট্রোফিল। এই ব্যান্ড বেসোফিল থেকে তৈরি হয় আমার বেসোফিল সেল, ব্যান্ড ইওসিনোফিল থেকে তৈরি হয় এসনোফিল, আর ব্যান্ড নিউট্রোফিল থেকে তৈরি হয় নিউট্রোফিল। বোঝা গেল? তাহলে মনোসাইট পেয়ে গেলাম, বেসোফিল, এসনোফিল, নিউট্রোফিল পেয়ে গেছি, আর ডাব্লিউবিসির মধ্যে আমরা এদিকে লিম্ফোসাইট পেয়ে গেছি। তাহলে ডাব্লিউবিসি সবগুলোই আমরা পেয়ে গেলাম। এরপরে এখান থেকে আমার তৈরি হয় এরিথ্রোব্লাস্ট। এরিথ্রোব্লাস্ট থেকে আমার তৈরি হয় আরবিসি। এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। হেমাটোপয়েসিসের একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আমার এরিথ্রোপয়েসিস। সেই এরিথ্রোপয়েসিসের ঘটনাটা যখন ঘটে তখন আমার তৈরি হয় কি এরিথ্রোব্লাস্ট বলে একটা সেল তৈরি হয়। এই এরিথ্রোব্লাস্ট থেকে আমার তৈরি হয় আরবিসি বা রেড ব্লাড সেল। ঠিক আছে, আর তৈরি হয় মেগা ক্যারিওসাইট। এই মেগা ক্যারিওসাইট থেকে আমার তৈরি হয় প্লেটলেট। এটা হচ্ছে হেমাটোপয়েসিসের একটা আউটলাইন। সমস্ত সেলগুলোই কিন্তু আমার দেখানো আছে যে কোন সেল থেকে আমার কোন সেলটা তৈরি হয়, কীভাবে তৈরি হয়, তার একটা আউটলাইন হচ্ছে এটা। ঠিক আছে, প্রথমেই দুটো সিরিজ, লিম্ফয়েড সিরিজ, মাইলোয়েড সিরিজ, তারপরে এই ঘটনাগুলো ঘটে। আশা করি বোঝা গেছে। এরপর আমরা শুধুমাত্র এই ফরমেশন অফ আরবিসি, হেমাটোপয়েসিসের একটা পার্ট হচ্ছে ফরমেশন অফ আরবিসি। এই ফরমেশন অফ আরবিসিকে বলা হয় এরিথ্রোপয়েসিস। এই এরিথ্রোপয়েসিসের বিভিন্ন স্টেজগুলো নিয়ে আমরা এবং তাদের সেলগুলোর সিচুয়েশন কেমন থাকে, তাদের সাইজ শেপ কেমন থাকে, সেই নিয়ে একটু আলোচনা করব।